বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। ইরান থেকে বাঁচতে নিজেদের 2টি যুদ্ধবিমান ধ্বংস করল যুক্তরাষ্ট্র। কারিগরি ত্রুটির কারণে তেহরানের ভেতরে আটকা পড়ে বিমানগুলো। সময়োপযোগী সিদ্ধান্ত বলে মত বিশ্লেষকদের। অবশেষে ইরানে বিধ্বস্ত মার্কিন F-15 যুদ্ধবিমানের নিখোঁজ পাইলটকে উদ্ধার। সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ আছেন জানিয়ে ট্রাম্পের বার্তা মার্কিন বাহিনীর ইতিহাসে অন্যতম দুঃসাহসিক অভিযান বলে দাবি। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে লড়তে কৌশলী IRGC প্রস্তুত রয়েছে। প্রক্সি বাহিনীও রক্তের শেষ বিন্দু পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা। ইরানের বুশেহরা শহরে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ভয়াবহ হামলা। বহু সামরিক নেতাকে হত্যার দাবি ট্রাম্পের। ধ্বংস করা হয়েছে গুরুত্বপূর্ণ স্থাপনাও। ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্টের বার্তা। এবার ইরানে বড় হামলার পরিকল্পনা ইসরায়েলের। তেহরানের অস্ত্র উৎপাদন ক্ষমতা বন্ধে ইস্পাত শিল্পে হামলার দাবি নেতানিয়াহুর। দিলেন বড় সংঘাতের সতর্কবার্তা। ইরানের দুর্গম পাহাড়ি অঞ্চলে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চালানো এক শ্বাসরুদ্ধকর অভিযান। এই নাটকীয় ঘটনাই এখন আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিধ্বস্ত যুদ্ধবিমান থেকে নিখোঁজ মার্কিন ক্রুকে ফিরিয়ে আনতে গিয়ে শুধু দুঃসাহস নয়, শেষ মুহূর্তে কৌশলগত কঠিন সিদ্ধান্তও নিতে হয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে। সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, সম্প্রতি ইরানের একটি দুর্গম এলাকায় যুক্তরাষ্ট্রের একটি F-15 যুদ্ধবিমান ভূপাতিত হয়। এতে থাকা 2 ক্রুর একজনকে দ্রুত উদ্ধার করা সম্ভব হলেও আরেকজনকে উদ্ধারে প্রায় 36 ঘন্টা সময় লেগে যায়। এই দীর্ঘ সময় জুড়ে চলা অভিযানে অংশ নেয় শতাধিক মার্কিন বিশেষ কমান্ডো। নিখোঁজ ক্রুকে উদ্ধারের জন্য প্রথমে 2টি C-130 পরিবহন বিমান পাঠানো হয়। তবে প্রতিকূল ভৌগোলিক পরিবেশ এবং কারিগরি সমস্যার কারণে বিমান দুটি ইরানের অভ্যন্তরেই আটকা পড়ে। পরিস্থিতি জটিল হয়ে উঠলে নতুন করে আরও 3টি বিমান পাঠানো হয় উদ্ধার কার্যক্রম সম্পন্ন করতে। অভিযানের সবচেয়ে নাটকীয় অংশটি ঘটে পিছু হটার সময়। আটকে পড়া 2 পরিবহন বিমান যাতে ইরানের হাতে ধরা না পড়ে সেই আশঙ্কা থেকেই মার্কিন বাহিনী নিজেই বিমান দুটিকে ধ্বংস করে দেয়। সামরিক কৌশলের দৃষ্টিতে এটি অত্যন্ত কঠিন কিন্তু প্রয়োজনীয় সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, উদ্ধার অভিযানের সুবিধার্থে মার্কিন বাহিনী গোপনে একটি অস্থায়ী রানওয়ে তৈরি করেছিল ইরানের পাহাড়ি এলাকায়। এই অবকাঠামো ব্যবহার করেই অভিযান পরিচালিত হয়। উদ্ধার হওয়া ক্রু সদস্য, যিনি যুদ্ধবিমানের ওয়েপন সিস্টেম অফিসার ছিলেন, তাকে চিকিৎসার জন্য কুয়েতে নেওয়া হয়। তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলেও জানানো হয়েছে। এদিকে নিখোঁজ ক্রু সদস্যকে উদ্ধারের খবর নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার রাতে ক্রুকে উদ্ধার ঘটনাকে মার্কিন ইতিহাসে অত্যন্ত দুঃসাহসিক অনুসন্ধান ও উদ্ধার অভিযান বলে অভিহিত করেন। নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, এই ক্রু সদস্য আহত হলেও সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন। তাকে নিরাপদ ও সুস্থ বলে উল্লেখ করেন ট্রাম্প। তিনি বলেন, ওই সৈনিক ইরানের দুর্গম পাহাড়ি এলাকায় আটকা পড়েছিলেন এবং শত্রু বাহিনী তাকে ঘিরে ফেলার মুহূর্তে তাকে উদ্ধার করা হয়। যুক্তরাষ্ট্রের সামরিক বিশ্লেষকরা এই অভিযানকে ভিয়েতনাম বা পরবর্তী সময়ে বড় কোনো উদ্ধার অভিযানের সাথে তুলনা করছেন। তবে খোদ ইরানের ভূখণ্ডে ঢুকে মার্কিন কমান্ডোদের এই কর্মকাণ্ড 2 দেশের মধ্যেকার উত্তেজনাকে আরো বাড়িয়ে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইরানে বিধ্বস্ত হওয়া F-15 যুদ্ধবিমানের 2য় ক্রুকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র। রোববার ট্রুথ সোশ্যালে একটি পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন খোদ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, গত কয়েক ঘন্টায় মার্কিন সামরিক বাহিনী মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম দুঃসাহসিক একটি অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করেছে। একজন অসাধারণ ক্রু মেম্বারের জন্য এই অভিযান চালানো হয়, যিনি একজন অত্যন্ত সম্মানিত কর্নেলও। এখন তিনি সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ আছেন। এই সাহসী যোদ্ধা ইরানের দুর্গম পাহাড়ি অঞ্চলে শত্রু সেনার পেছনে ছিলেন। শত্রুরা তাকে খুঁজে বেড়াচ্ছিল এবং প্রতি ঘন্টায় তারা আরো কাছে আসছিল। কিন্তু F-15 এর সেই ক্রু কখনোই একা ছিলেন না। তার সর্বাধিনায়ক, যুদ্ধমন্ত্রী, জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান এবং সহযোদ্ধারা দিন রাত 24 ঘন্টা তার অবস্থান পর্যবেক্ষণ করছিলেন এবং তাকে উদ্ধারের জন্য পরিকল্পনা করছিলেন। ট্রাম্প জানান, তার নির্দেশে মার্কিন সামরিক বাহিনী নিখোঁজ ক্রুকে উদ্ধারের জন্য বিশ্বের সবচেয়ে মারাত্মক অস্ত্রে সজ্জিত কয়েক ডজন বিমান পাঠায়। উদ্ধার অভিযানের বিষয়ে আগেই কিছু স্পষ্ট করা হয়নি, যাতে অভিযানটি বিপন্ন না হয়। সামরিক ইতিহাসে এই প্রথমবার 2 জন মার্কিন পাইলটকে শত্রুর ভূখণ্ডের গভীর থেকে আলাদাভাবে উদ্ধার করা হলো বলেও পোস্টে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
এদিকে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, উদ্ধারকৃত ক্রু সদস্যকে কুয়েতের একটি সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি এখন সুস্থ আছেন। শুক্রবার সকালে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড IRGC যুক্তরাষ্ট্রের F-15E যুদ্ধবিমান ভূপাতিত করে। এই বিমান আকাশে ওড়ার সময় দুজন থাকে, যার মধ্যে একজন পাইলট, অপরজন অস্ত্র নিয়ন্ত্রণের কাজ করেন। যেদিন বিমানটি ইরান ভূপাতিত করে, ওই দিনই এক ক্রুকে উদ্ধার করে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সেনারা। এরপর দ্বিতীয় ক্রুকে খুঁজতে ইরানে সরাসরি প্রবেশ করে তারা। রোববার জানা গেল, দ্বিতীয় ক্রুকেও উদ্ধার করা হয়েছে। দীর্ঘ 1 মাসের যুদ্ধে ক্রমে উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি। এখনো পাল্টাপাল্টি হামলা অব্যাহত রাখছে ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল। একদিকে চলছে ওয়াশিংটন তেল আবিবের আগ্রাসনের বিরুদ্ধে টিকে থাকার লড়াই, অন্যদিকে আধিপত্য বজায় রাখতে তেহরানকে দমানোর চেষ্টা। এমন টানটান উত্তেজনার মধ্যেই ইরানের স্থল অভিযানের জন্য প্রস্তুত মার্কিন সেনাবহর। এক্ষেত্রে পিছিয়ে নেই খামেনির দেশও। অভিযান চালালে ফিরে যেতে পারবে না কেউ, দেওয়া হচ্ছে এমন পাল্টা হুমকিও। এখন প্রশ্ন উঠছে, শেষ পর্যন্ত মার্কিন সেনাদের সামনে টিকতে পারবে IRGC? ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস দীর্ঘকাল ধরেই মধ্যপ্রাচ্যে এক অদম্য, প্রায়শই অবমূল্যায়িত শক্তি হিসেবে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে। প্রায় 1,90,000 সদস্য এবং আধা সামরিক বাহিনী, বাসিদের আনুমানিক 4.5 লাখ রিজার্ভ সদস্য নিয়ে গঠিত ইরানের সশস্ত্র বাহিনীর এই বৃহত্তম অংশ দেশটির রাজনীতি, গোয়েন্দা সংস্থা ও অর্থনীতির সিংহভাগ নিয়ন্ত্রণ করে। মার্কিন স্থলবাহিনী মধ্যপ্রাচ্যে মোতায়েন হওয়ার সঙ্গে সঙ্গে এটি বোঝা জরুরি যে 1 মাসব্যাপী ব্যাপক মার্কিন ইসরায়েলি বোমাবর্ষণ, ক্ষতিগ্রস্ত অবকাঠামো, অভ্যন্তরীণ বিভেদ এবং নেতৃত্ব হারানো সত্ত্বেও IRGC যে কোনো স্থল আগ্রাসনকে অত্যন্ত কঠোরভাবে প্রতিরোধ করবে। সমর বিশ্লেষকরা বলছেন, আঞ্চলিক প্রক্সি বা ছায়া বাহিনীগুলোর মাধ্যমে IRGC ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী, এছাড়া লেবানন, ফিলিস্তিনের মতো দেশে প্রক্সি বাহিনী তৈরি করে তাদের বিভিন্নভাবে সহায়তা করে আসছে তারা। ইরাকে যুক্তরাষ্ট্রের এবং লেবানন, ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন থেকে পাওয়া শিক্ষা IRGC নিশ্চিতভাবে মার্কিন আগ্রাসনের ক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করবে বলে ধারণা তাদের। এমন তথ্য দিয়ে শনিবার বিশ্লেষণধর্মী একটি প্রতিবেদন প্রকাশ করে সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট। সেখানে বলা হয়, বিগত 1 মাসের মার্কিন ইসরায়েলি বিমান হামলায় IRGC নিঃসন্দেহে দুর্বল হয়েছে, কিন্তু এর ইতিহাস বলে যে তাদের নেতৃত্ব নিহত হলেও তারা নিজেদের প্রাতিষ্ঠানিক ক্ষমতা রক্ষায় সচেষ্ট থাকবে। কেননা খামেনির মৃত্যুর পরও IRGC তাদের ক্ষমতা অটুট রাখতে তার ছেলে আয়াতুল্লাহ মোস্তফা খামেনির পেছনে ঐক্যবদ্ধ হয়েছেন। খামেনির মৃত্যুতে কিছু ইরানিদের মধ্যে মতপার্থক্য দেখা গেলেও IRGC তার সরকারকে সমর্থন দিতে একটি ঐক্যবদ্ধ ফ্রন্ট প্রদর্শন করেছে। যদি ইরানের রাজনৈতিক ব্যবস্থা ভেঙে পড়ে, তবে IRGC তার অভ্যন্তরীণ মর্যাদাও হারাবে। IRGC একটি ব্যবসায়িক নেটওয়ার্ক হিসেবেও নিজেকে গড়ে তুলেছে। গণমাধ্যম থেকে শুরু করে নির্মাণ খাত পর্যন্ত বিভিন্ন সেবামূলক খাতে তাদের মালিকানা রয়েছে এবং তারা অর্থনীতির অন্তত 20% নিয়ন্ত্রণ করে। বিশেষ সুবিধার এই নেটওয়ার্কটি মূলত একটি ডিপ স্টেটকে প্রতিনিধিত্ব করে। IRGC কেবল একটি সেনাবাহিনী নয়, বরং স্বায়ত্তশাসিত ও বিশাল সামরিক প্রতিষ্ঠান। ইতিহাসের ঘটনাবলী এবং বর্তমান সংঘাতের গতি প্রকৃতি যদি কোনো ইঙ্গিত দেয়, তবে তা হলো আত্মসমর্পণ করার চেয়ে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই চালিয়ে যাবে এই বাহিনীর সদস্যরা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের রাজধানী তেহরানে বড় ধরনের হামলায় দেশটির অনেক সামরিক নেতা নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি বলেন, ইরানকে ভুল ও অবিবেচকভাবে নেতৃত্ব দেয়া ইরানের বহু সামরিক নেতা ওয়াশিংটনের বিশাল হামলায় নিহত হয়েছেন। এছাড়াও অনেক কিছু ধ্বংস করা হয়েছে। পোস্টটির সঙ্গে একটি ভিডিও সংযুক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট। এতে রাতে বিস্ফোরণে একটি শহরের আকাশ আলোকিত হতে দেখা যায়। তবে এই সামরিক অভিযানটি ঠিক কখন ঘটেছে তা তিনি উল্লেখ করেননি। গত 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মাধ্যমে এই যুদ্ধের সূচনা হয়। এর জবাবে পাল্টা আক্রমণ শুরু হলে সংঘাতটি মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়ে। ইরানের পুলিশ কমান্ড ফারাদা জানিয়েছে, তাদের কমান্ডো ইউনিট ফারাজ রেঞ্জার্স দক্ষিণ ইস্পাহানে গুলি করে একটি মার্কিন সামরিক পরিবহন বিমান C-130 হারকিউলিস ধ্বংস করেছে। রোববার ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC দাবি করে বিমানটি বিধ্বস্ত F-15 এর নিখোঁজ মার্কিন ক্রুকে খুঁজে বের করার অভিযানে ছিল। এর আগে 3 এপ্রিল একটি F-15 যুদ্ধবিমান ইরানে ভূপাতিত হয়। লকহিড C-130 হারকুলিস হল যুক্তরাষ্ট্র নির্মিত বিশ্ববিখ্যাত 4 ইঞ্জিনের টার্বোপ্রপ সামরিক পরিবহন বিমান। এটি মূলত কৌশলগত কার্গো বা মালপত্র পরিবহন, প্যারাট্রুপার ড্রপিং এবং জরুরি উদ্ধার অভিযানের জন্য পরিচিত।
তবে ধারণা করা হচ্ছে ইরান হয়তো এমন বিমানে হামলা চালিয়েছিল যা মার্কিন যুক্তরাষ্ট্র নিজে থেকেই ধ্বংস করে দিয়েছে, অথবা আগেই ধ্বংস হওয়া বিমানের কর্তৃত্ব দাবি করছে। ইরানের রেজিম চেঞ্জ করতে গিয়ে যেন নাস্তানাবুদ অবস্থা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের। অবস্থা এতটাই নাজুক, ৩৫ দিন যুদ্ধ করেও এখন খোদ মার্কিন বাহিনীতে ব্যাপক রদবদলে বাধ্য হয়েছেন ট্রাম্প। অজানা কারণে মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি ও সেনাপ্রধান জর্জ রেন্ডিকে সরিয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে সরিয়ে দেওয়া হয়েছে সেনাবাহিনীর ট্রান্সফরমেশন ও ট্রেনিং কমান্ডের প্রধান ডেভিড হন্ডি এবং চ্যাপলিন কোরের প্রধান উইলিয়াম গ্রিন জুনিয়রকেও। বাদ পড়েছেন নৌ ও কোস্ট গার্ড প্রধানও। যুক্তরাষ্ট্রের উচ্চ পদস্থ এসব সামরিক কর্মকর্তাদের তালিকা নিয়ে ইরানের দক্ষিণ আফ্রিকা দূতাবাস তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে একটি কোলাজ প্রকাশ করেছে, যেখানে বেশ কয়েকজন কর্মকর্তার ছবির উপর লাল ক্রস চিহ্ন দেওয়া হয়েছে। পোস্টের ক্যাপশনে লেখা ছিল, দ্য রেজিম চেঞ্জ হ্যাপেন্ড সাকসেসফুলি মাগা। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তন এবং সামরিক নেতৃত্বের রদবদলকে লক্ষ্য করে একটি তীর্যক উপহাস। গত ২৮ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একাধিকবার ইরানের রেজিম চেঞ্জ বা শাসন ব্যবস্থা পরিবর্তনের হুমকি দিয়েছিল। ইরান এই পোস্টের মাধ্যমে পাল্টা বার্তা দিল, তাদের শাসন ব্যবস্থা পরিবর্তনের স্বপ্ন দেখা যুক্তরাষ্ট্রের নিজের প্রশাসনের মধ্যেই পরিবর্তনের হাওয়া বইছে। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বার্তা আবারও ঘোলাটে করে তুলেছে পরিস্থিতিকে। ট্রুথ সোশ্যালে একটি পোস্টে তিনি ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, মনে আছে, আমি ইরানকে চুক্তি করার অথবা হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য 10 দিন সময় দিয়েছিলাম, আর মাত্র 48 ঘন্টা বাকি। এরপর তাদের উপর নরক নেমে আসবে। ঈশ্বর মহান, তবে ইরান এখনো হরমুজ প্রণালী খুলে দেওয়ার ব্যাপারে কিছু জানায়নি। 21 মার্চ ট্রাম্প প্রথম হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি 48 ঘন্টার মধ্যে ইরান হরমুজ প্রণালী খুলে না দেয়, তবে আমেরিকার পক্ষ থেকে ইরানের বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রে আঘাত হেনে সেগুলো নিশ্চিহ্ন করে দেওয়া হবে। এই তালিকায় সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্রগুলো প্রথমে থাকবে বলে জানান তিনি। 23 মার্চ মাত্র দুদিন পরেই সুর নরম করেন ট্রাম্প। তিনি জানান, দুই দেশের মধ্যে খুবই ভালো এবং ফলপ্রসূ আলোচনা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ইরানের জ্বালানি অবকাঠামোতে যে কোনো ধরনের সামরিক হামলা পরবর্তী 5 দিনের জন্য স্থগিত করার ঘোষণা দেন তিনি। 27 মার্চ ট্রাম্প পুনরায় ঘোষণা করেন, ইরান সরকারের অনুরোধের প্রেক্ষিতে তিনি দেশটির জ্বালানি কেন্দ্রগুলোতে হামলা আরও 10 দিনের জন্য স্থগিত রাখছেন। এই নতুন ঘোষণা অনুযায়ী হামলার চূড়ান্ত সময়সীমা দাঁড়ায় 6 এপ্রিল। বারবার আলটিমেটাম পরিবর্তন করা ট্রাম্পের এক ধরনের রণকৌশল হতে পারে, যার মাধ্যমে ইরানকে আলোচনার টেবিলে আনতে চাপ প্রয়োগ করছেন তিনি। তবে 48 ঘন্টার এই নতুন সময়সীমা পার হওয়ার পর মধ্যপ্রাচ্যের যুদ্ধ কোন দিকে মোড় নেয় তা নিয়ে কাজ করছে নানা উদ্বেগ। ইরানকে চাপে ফেলতে গিয়ে এবার ভিন্ন পথ বেছে নিল যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা ও অভিবাসন নীতি, যা অনেকের কাছে রাজনৈতিক বার্তা বা কূটনৈতিক চাপ সৃষ্টির কৌশল বলে মনে হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন হামলায় নিহত ইরানের প্রভাবশালী সামরিক কমান্ডার কাশেম সোলাইমানের পরিবারের সদস্যদেরই এবার টার্গেট করা হয়েছে। তার ভাগ্নি হামেদি সুলাইমানি আফসার এবং তার মেয়েকে আটক করেছে মার্কিন ফেডারেল এজেন্টরা। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাদের গ্রিন কার্ড বাতিল করেন। এরপরে আফসার ও তার মেয়েকে আটক করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, আফসার ও তার মেয়ে বর্তমানে মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসিই এর হেফাজতে রয়েছেন। অভিযোগ রয়েছে, আফসার ইরান সরকারের পক্ষে প্রচারণা ও সমর্থনে যুক্ত ছিলেন। একই সঙ্গে তার স্বামীকে যুক্তরাষ্ট্রের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। 2020 সালের জানুয়ারিতে বাগদাদে মার্কিন ড্রোন হামলায় নিহত হন কাশেম সোলাইমানি। ওই ঘটনা ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ককে গভীর সংকটে ঠেলে দেয় এবং আজও তার প্রভাব চলছে। এর ধারাবাহিকতায় আরও একটি পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন। এপ্রিল মাসের শুরুতে ইরানের প্রভাবশালী রাজনীতিক আলী লারিজানির মেয়ে ফাতেমে আরদেশির লারিজানি এবং তার স্বামী সায়েদ কালান্তার মোটাবিদের আইনি অবস্থানও বাতিল করা হয়েছে। তারা বর্তমানে যুক্তরাষ্ট্রে না থাকলেও ভবিষ্যতে দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞার মুখে পড়েছেন। এই ঘটনাগুলো এমন সময় ঘটল যখন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত ক্রমেই জটিল হয়ে উঠছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনও অভিবাসন নীতিতে আগের চেয়ে আরও কঠোর অবস্থান নিয়েছে। মানবাধিকার কর্মীদের একাংশ এই পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছেন।
তাদের মতে রাজনৈতিক বিরোধের জেরে ব্যক্তিগত বা পারিবারিক পর্যায়ে ব্যবস্থা নেওয়া হলে তা আইনি ন্যায্যতা ও মত প্রকাশের স্বাধীনতার উপর প্রভাব ফেলতে পারে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে আবারও কড়া বার্তা দিয়েছে ইরান। দেশটি জানিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য শীঘ্রই বড় চমক আসছে। পাশাপাশি শত্রুপক্ষকে সমর্থনের অভিযোগে শতাধিক ব্যক্তির সম্পদ জব্দের নির্দেশ দিয়েছে তেহরান। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে চলমান সংঘাতে নিজস্ব পরিকল্পনা অনুযায়ী অগ্রসর হচ্ছে ইরান। এমনকি প্রতিপক্ষকে চাপে ফেলতে নতুন পদক্ষেপে প্রস্তুতি নিচ্ছে দেশটি। ফার্স্ট নিউজ এজেন্সিতে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের লক্ষ্য নির্ধারণ বা টার্গেট ব্যাংক সঠিক নয়। সেতুতে হামলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে হুমকি দিয়েছেন তা নিতান্তই হাস্যকর। এসব হুমকি আসলে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যর্থতার ফল। ইরানের এক কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য আমাদের বড় চমক রয়েছে, খুব শীঘ্রই তা দেখা যাবে। দক্ষিণ ইরানে তাদের আচরণও ঘটনা প্রবাহের সময়সূচি আমাদের পক্ষে বদলে দিতে পারে। তিনি আরো বলেন, অসম যুদ্ধ কৌশলে শত্রুকে কিভাবে ধীরে ধীরে দুর্বল করা যায় তা ভালোভাবেই আয়ত্ত করেছে ইরান, যেখানে দ্রুত আঘাত হানার কৌশলে ব্যর্থ যুক্তরাষ্ট্র। এদিকে দেশের ভেতরেও কঠোর অবস্থান নিয়েছে তেহরান। বিদেশে শত্রুপক্ষকে সমর্থনের অভিযোগে শতাধিক প্রভাবশালী ব্যক্তির সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ দিয়েছে প্রসিকিউটর অফিস। এই তালিকায় অভিনেতা, ক্রীড়াবিদ ও সাংবাদিকরাও রয়েছেন। ফার্স্ট নিউজের প্রতিবেদনে বলা হয়, ইরান ইন্টারন্যাশনালের 63 জন কর্মকর্তা কর্মচারী, মানাতো চ্যানেলের 25 জন কর্মকর্তা কর্মচারীর নাম অন্তর্ভুক্ত রয়েছে এতে। তাদের বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে সম্পর্কের অভিযোগ আনা হয়েছে। এছাড়া বিদেশে থাকা আরো 25 জন ইরানির বিরুদ্ধে সাইবার হামলায় সহায়তার অভিযোগ আনা হয়েছে। তবে প্রতিবেদনে কোনো ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি। উপসাগরীয় অঞ্চলেও উত্তেজনা ছড়িয়েছে। ড্রোন হামলায় কুয়েতের সুয়াইক অয়েল সেক্টর কমপ্লেক্সে আগুন লেগেছে, যদিও তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ওই হামলায় জড়িতদের বিষয়ে তাৎক্ষণিক কিছু জানা যায়নি। তবে বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে এই হামলা পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে। ইউক্রেন যুদ্ধের কারণে দীর্ঘদিন ধরেই জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম অবস্থা ইউরোপের বাসিন্দাদের। এর সঙ্গে যোগ হয়েছে ইরান যুদ্ধ। যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া এই যুদ্ধের জেরে জ্বালানি পরিবহনের অন্যতম নৌরুট হরমুজ প্রণালী কার্যত বন্ধ রেখেছে তেহরান। ফলে বিশ্বজুড়েই বাড়ছে জ্বালানির দাম, যার ঢেউ মধ্যপ্রাচ্য ছাড়িয়ে ইউরোপের দেশগুলোতেও আছড়ে পড়েছে। এক কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে ইউরোপকে। জ্বালানি স্বাধীনতা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে দেশগুলো। দীর্ঘমেয়াদী সমাধান হিসেবে আলোচনায় উঠে আসছে পারমাণবিক শক্তি, কিন্তু কতটা নিরাপদ ও নির্ভরযোগ্য সেটি? ইরান যুদ্ধের কারণে ইউরোপ জুড়ে গ্যাস ও জ্বালানির খরচ বেড়েছে। জ্বালানি সাশ্রয়ে ঘরে বসে কাজ ও কম ভ্রমণের পরামর্শ দিচ্ছে ইউরোপীয় কমিশন। কিন্তু মধ্যপ্রাচ্য পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে তা যে আরও খারাপ পরিস্থিতির দিকে নিয়ে যাবে সেই সতর্কবার্তাও দিচ্ছেন নীতি নির্ধারকরা। এমন প্রেক্ষাপটে পারমাণবিক শক্তিকে সমাধান হিসেবে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ভন ডার লেয়েন। সম্প্রতি প্যারিসে অনুষ্ঠেয় ইউরোপীয় নিউক্লিয়ার এনার্জি সামিটে তিনি বলেন, যুদ্ধ ইউরোপের জীবাশ্ম জ্বালানি নির্ভরতার দুর্বলতা সামনে এনেছে। ইউরোপের পারমাণবিক শক্তি থেকে মুখ ফিরিয়ে নেওয়াটা ছিল কৌশলগত ভুল। পারমাণবিক শক্তি ব্যবহারে বর্তমানে ইউরোপ অনেকটা পিছিয়ে থাকলেও একসময় এমন ছিল না। 1990 সালে ইউরোপের প্রায় 1/3 বিদ্যুৎই আসত পারমাণবিক শক্তি থেকে, যা কমে মাত্র 15% এসে ঠেকেছে। এর পেছনে বড় ভূমিকা রেখেছে 2011 সালের জাপানের ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভয়াবহ দুর্ঘটনা। সেই ঘটনার পর পারমাণবিক শক্তি পুরোপুরি বন্ধ করে দেয় জার্মানি, নির্ভরতা বাড়ায় গ্যাসের উপর। ইউরোপের বাকিরাও ঝুঁকিপূর্ণ পারমাণবিক শক্তির বদলে তুলনামূলক দামি ও আমদানি নির্ভর অনিশ্চিত জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীল হয়ে পড়ে। মোট জ্বালানির চাহিদার 50% বেশি পূরণ করতে হচ্ছে আমদানির মাধ্যমে। ফলে সরবরাহ কমলে বা দাম বাড়লে জ্বালানি সংকটে পড়ে ইউরোপ। ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন করে ফ্রান্স। অভ্যন্তরীণ চাহিদার 65% মেটায় পারমাণবিক উৎস থেকে। তাদের বিদ্যুতের খরচও জোটের অন্য দেশগুলোর তুলনায় যথেষ্ট কম। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর মতে, পারমাণবিক শক্তি কম কার্বন নির্গমন করে। এটি ইউরোপকে নেট জিরো কার্বন নির্গমনের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করতে পারে। এছাড়া পারমাণবিক শক্তি জ্বালানি স্বাধীনতা ও কার্বন নিরপেক্ষতার সমন্বয়কারীও বটে।
ইরান যুদ্ধে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে বিদ্যুৎ উৎপাদনে ফ্রান্সের যে খরচ বেড়েছে তার অন্তত 5 গুণ বেশি অর্থ গুনতে হচ্ছে জার্মানিকে। অন্যান্য দেশের পরিস্থিতিও জার্মানির মতোই। আর ইউরোপের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমার পূর্বাভাস দিয়েছে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানগুলো। এমন কঠিন সত্য সামনে আসার পর পারমাণবিক শক্তির প্রতি আগ্রহ দেখাচ্ছে ইউরোপ। এরই মধ্যে নিষেধাজ্ঞা তুলে নিতে নতুন আইনের পরিকল্পনা করছে ইতালি। পারমাণবিক শক্তিতে ফেরার পথে বেলজিয়ামও। নতুন ধরনের রিঅ্যাক্টর নিয়ে আলোচনা শুরু করেছে গ্রিস। 40 বছরের পুরনো পারমাণবিক বিরোধী সিদ্ধান্ত বাতিল করেছে সুইডেন। নতুন প্রকল্প এগিয়ে নিতে নিয়ম সহজ করার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। পারমাণবিক শক্তি জ্বালানি সমস্যার সমাধান এমনটা ভাবা ঠিক নয়। নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে অনেক সময় লাগে। ফ্রান্সের ফ্লামানভিল 3 এবং যুক্তরাজ্যের হিংক্লে পয়েন্ট সি প্রকল্পে দীর্ঘ বিলম্ব যার বড় উদাহরণ। এছাড়া পারমাণবিক বর্জ্য ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিয়ে জনমনে উদ্বেগ আছে। পরিবেশবাদীরা মনে করেন পারমাণবিক শক্তিতে বিনিয়োগ করলে নবায়নযোগ্য শক্তির উন্নয়ন থেকে মনোযোগ সরে যেতে পারে। তাছাড়া মধ্য ইউরোপের কিছু দেশ যেমন হাঙ্গেরি ও স্লোভাকিয়া এখনো রাশিয়ার প্রযুক্তি ও ইউরেনিয়ামের উপর নির্ভরশীল, যা কৌশলগতভাবে ইউরোপের জন্য কিছুটা ঝুঁকিপূর্ণ। এমন প্রেক্ষাপটে পারমাণবিক শক্তিকে সহজ সমাধান মানতে নারাজ চ্যাথাম হাউসের গবেষক ক্রিস আইল্যান্ড। এই গবেষকের মতে পারমাণবিক শক্তি সমাধানের অংশ হতে পারে, কিন্তু যখন অনেক বিদ্যুৎ কেন্দ্র পুরনো তখন এগুলো সচল রাখতে বা উন্নত করতে বিপুল বিনিয়োগ দরকার। এতে সময় ও অর্থ দুটোই লাগবে। ইউরোপের বিভিন্ন দেশ যেখানে ঋণে জর্জরিত, বিভিন্ন খাতে খরচের চাপের মধ্যে রয়েছে, সেই পরিস্থিতি এই খাতে কতটা বিনিয়োগ বাড়াতে পারবে ইউরোপ তা নিয়ে প্রশ্ন রয়েছে। এমন প্রেক্ষাপটে ইউরোপীয় কমিশন স্মল মডুলার রিঅ্যাক্টরের দিকে ঝুঁকছে, যা কিনা তুলনামূলক কম খরচে তৈরি করা যায় এবং কারখানায় গণহারে উৎপাদন সম্ভব। তবে এসবই দীর্ঘমেয়াদী সমাধান। কিন্তু বর্তমানে ইরান যুদ্ধের জন্য যে সংকট তৈরি হয়েছে, এই সমস্যার তাৎক্ষণিক সমাধান কি তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে পেরে ওঠা কঠিন। এই সহজ বাস্তবতা মেনে নিয়ে সম্মুখ যুদ্ধে না জড়িয়ে কৌশলী পদক্ষেপ নিয়েছে ইরান। বন্ধ করে দিয়েছে বৈশ্বিক জ্বালানি পরিবহনের 20% নিয়ন্ত্রণ করা নৌরুট হরমুজ প্রণালী, যার ধাক্কা লেগেছে গোটা বিশ্বে। দীর্ঘ 1 মাসেও এই প্রণালী চালু না হওয়ায় দেশে দেশে কমতে শুরু করেছে মজুদ, আর হু হু করে বাড়ছে তেল গ্যাসের দাম, যার প্রভাব সবচেয়ে বেশি এশিয়ার দেশগুলোতে। কারণ হরমুজ প্রণালী দিয়েই তেল ও গ্যাসের প্রায় 90% আমদানি করে এশিয়ার দেশগুলো। ইরান যুদ্ধ কতটা প্রভাব ফেলেছে এশিয়ার জনজীবনে? কে কিভাবে সামাল দিচ্ছে এই সংকট? ইরান যুদ্ধের কারণে তৈরি হওয়া জ্বালানি সংকটের কারণে অনেক দেশ এখন সরকারিভাবে কর্মীদের বাসা থেকে কাজ করতে বলছে, সাপ্তাহিক কাজের দিন কমাচ্ছে, ছুটি ঘোষণা করছে। জ্বালানি সাশ্রয়ী বিশ্ববিদ্যালয়গুলো আগে ভাগে বন্ধ করা হচ্ছে। কোথাও কোথাও রেশনিং করে জ্বালানি দেওয়া হচ্ছে। ব্যক্তিগত গাড়ি পরিহার করে জ্বালানি সাশ্রয় করতে গণপরিবহন ফ্রি করে দেওয়া হয়েছে। এমনকি চীন, যার কিনা 3 মাসের জ্বালানি মজুত আছে, সেও জ্বালানির দাম 20% বাড়িয়েছে এবং জ্বালানি সাশ্রয়ে কিছু সীমাবদ্ধতা আরোপ করেছে, যাতে স্পষ্ট এশিয়ার দেশগুলোতে কতটা স্পষ্ট হচ্ছে এই সংকট। এশিয়ার দেশগুলোর মধ্যে সবার আগে জ্বালানি খাতে জরুরি অবস্থা ঘোষণা করেছে ফিলিপাইন। যুদ্ধক্ষেত্র থেকে 7000 কিলোমিটার দূরের এই দেশটিতে জ্বালানি সংকট এখন তীব্র আকার ধারণ করেছে। জ্বালানি সংকটে চলতে পারছে না স্থানীয় যানবাহনগুলো, ফলে চালকরা এখন চরম ক্ষুব্ধ। একসময় যে স্থানীয় পরিবহন জিপনি চালক দিনে 1000 থেকে 1200 পেসো উপার্জন করতেন, তার উপার্জন এখন 200 থেকে 500 পেসোতে ঠেকেছে। ফলে একসময় ভালোভাবে চলতে পারলেও এখন উপার্জন কমে যাওয়ায় সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে এই জিপনি চালকদের। কৃষক ও জেলেদের অবস্থাও শোচনীয়। তেলের কারণে কৃষিকাজ ও মাছ ধরাও কঠিন হয়ে পড়েছে। ফলে কমে গেছে উপার্জন, যা দীর্ঘস্থায়ী হলে অর্থনৈতিক মন্দার মুখে পড়তে পারে দেশটি। থাইল্যান্ডের টেলিভিশন সংবাদ উপস্থাপকরা এখন কোর্ট খুলে সংবাদ পড়ছেন, যাতে মানুষকে জ্বালানি সাশ্রয়ের বার্তা দেওয়া যায়। একইভাবে জ্বালানি সাশ্রয়ে সরকারি কর্মীদের বাসা থেকে কাজ করতে বলা হয়েছে। এসি 26 ডিগ্রি সেলসিয়াসের নিচে না নামাতে বলা হয়েছে। অন্যদিকে পরিস্থিতি মোকাবেলায় ইরানের সঙ্গে একটি চুক্তি করেছে থাই সরকার, যাতে হরমুজ প্রণালী দিয়ে থাই জাহাজ চলাচল করতে পারে। এরপরও জ্বালানি সাশ্রয়ে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে থাই সরকার। 2022 সালে শ্রীলঙ্কায় অর্থনৈতিক মন্দার সময়টাতে অনেক শ্রীলঙ্কানের জ্বালানি কেনার টাকা ছিল না।
কিন্তু এখন টাকা আছে কিন্তু জ্বালানি নেই। এই পরিস্থিতিতে জ্বালানি সাশ্রয়ে বুধবারকে সরকারি ছুটি হিসেবে ঘোষণা করেছে দেশটির সরকার, কিন্তু এতে অনেক শ্রমজীবী মানুষ সমস্যায় পড়েছেন। এর বাইরেও অনেকে দীর্ঘ সময় জ্বালানি সংগ্রহে অপেক্ষায় থেকে কাজে যোগ দিতে পারছে না, যা চাকরি হারানোর ভয় তৈরি করেছে। মিয়ানমার সরকার জ্বালানি সংকট সামাল দিতে ব্যক্তিগত গাড়ি একদিন পরপর চালানোর নিয়ম চালু করেছে, ফলে অনেকেই বিপদে পড়েছেন। এছাড়াও দেশটিতে জ্বালানির কালোবাজার তৈরি হয়েছে, যা এই সংকটকে আরো তীব্র করেছে। ইরান যুদ্ধের প্রভাবে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে ভারত, কেননা দেশটি প্রায় 60% এলপিজি আমদানি করে, আর এই এলপিজির 90%ই আসে হরমুজ প্রণালী দিয়ে, যে কারণে দেশ জুড়ে তৈরি হয়েছে এলপিজি সংকট। গুজরাটে গ্যাস সংকটের কারণে সিরামিক শিল্প প্রায় 1 মাস ধরে বন্ধ। এর ফলে প্রায় 4 লাখ মানুষ কাজ হারানোর ঝুঁকিতে রয়েছেন। স্বল্প আয়ের এসব মানুষ দীর্ঘমেয়াদে কাজহীন হয়ে পড়লে না খেয়ে থাকতে হতে পারে। একই কারণে মুম্বাই শহরে প্রায় 20% হোটেল ও রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে। রান্নার গ্যাস না থাকায় অনেক খাবারও মেনু থেকে বাদ দেওয়া হচ্ছে। ভিয়েতনাম সরকার জ্বালানির দাম ঠিক রাখতে কর কমিয়েছে, কিন্তু এরপরও দাম আগের তুলনায় বেড়েছে, ফলে অনেক কারখানায় উৎপাদন খরচ বেড়ে গেছে। দীর্ঘমেয়াদে যা বড় আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। দক্ষিণ কোরিয়ায় এখনো সেই অর্থে বড় কোনো পরিবর্তন হয়নি, তবে মানুষ চিন্তিত। যদিও দেশটির সরকার জানিয়েছে অন্তত 1 বছর জ্বালানি সংকট হবে না। এরপরও দেশটির সরকার অল্প পানি দিয়ে গোসল করা ও সপ্তাহে একবার কাপড় ধুয়ে জ্বালানি সাশ্রয়ের পরামর্শ দিয়েছে। পেট্রোলিয়াম পণ্য সংকটের আশঙ্কা করছে জাপান। বিশেষ করে হাসপাতালে সিরিঞ্জ, গ্লাভস, ডায়ালাইসিস যন্ত্রের মতো জিনিসের ঘাটতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে, যে কারণে এসব পণ্যের মজুত করার চেষ্টা করছে দেশটির সরকার। এর বাইরে তেলের দাম বেড়ে যাওয়ায় জেলে ও কৃষকরা বিপদে পড়েছেন। ইরান যুদ্ধের কারণে জ্বালানি সংকটে পড়েছে বাংলাদেশও। পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইন দেখা গেছে। পরিস্থিতি সামাল দিতে রেশনিং পদ্ধতিও চালু করেছিল সরকার। এছাড়াও সরকারি ও বেসরকারি অফিস দিনের আলোতে করতে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। সন্ধ্যা 6টার পর শপিং মল ও মার্কেট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নিষিদ্ধ করা হয়েছে আলোকসজ্জা। এর বাইরে আগামী 3 মাস সরকারি খরচে বিদেশ ভ্রমণ, নতুন যানবাহন ও কম্পিউটার কেনা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।